আপনি আপনার চোখকে কেন সংশোধন করতে পারবেন না? আপনি আপনার বোধকে কেন সংশোধন করতে পারবেন না? আপনি আপনার ঈমানকে কেন সংশোধন করতে পারবেন না? কারো দায় কোনো অংশে কম নয়। ফজলুল হক মুসলিম হলেন ছাত্র দলের একনিষ্ঠ কর্মী। আমার তার কাছে প্রশ্ন, আমার ছাত্র দলের কাছে প্রশ্ন, আপনারা লাশ নিয়ে যেরকম রাজনীতি করছেন, আপনারা এখন আমার বোন আসিয়া ধর্ষণের শিকার, তাকে নিয়েও কি আপনারা রাজনীতি করতেছেন এখানে? আজ 8ই মার্চ নারী দিবস পালিত হচ্ছে বাংলাদেশে। নারীরা আসলে কতটুকু নিরাপদ আমাদের এই বাংলাদেশে? আপনারা জানেন গত বৃহস্পতিবার 8 বছরের একটি শিশুকে ধর্ষণ করা হয়েছে মাগুরায়, এবং সেই ধর্ষিতা শিশুটি ভর্তি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই মুহূর্তে আমরা রয়েছি টিএসসির রাজু ভাস্কর্যের নিচে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। সেই প্রতিবাদ সমাবেশে কি বলছেন নেতাকর্মীরা ধর্ষণের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে, সেগুলি আপনাদের জানানোর চেষ্টা করব। সাথে রয়েছে আমি মোহাম্মদ জুনায়েদ। রাষ্ট্র যদি একজন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারত, সেক্ষেত্রে যে কোনো ধর্ষক, যে কোনো হ্যারেজার, যে কোনো ফ্রিজার এই ধরনের ঘটনা, এই ধরনের অন্যায় অত্যাচার করার আগে তার বুক কাঁপতো। একটা পুরুষকে যদি শেখানো হতো যে তুমি একটা নারীর সাথে কিভাবে আচরণ করবে, একটা মেয়ের দিকে কিভাবে দৃষ্টি দিবে, মেয়ের দিকে কিভাবে কথা বলবে, তাকে কিভাবে সম্মান দিবে, কাকে কিভাবে তার যোগ্য পাওনাটা বুঝিয়ে দিবে, কাকে কিভাবে তার অধিকারটা ফিরিয়ে দিবে, এইটা যদি পারিবারিক শিক্ষার মাধ্যমে আমরা ছোটবেলা থেকে গড়ে তুলতে পারি, সেক্ষেত্রে আসলে সমাজে এই ধরনের ঘটনা আমার কাছে মনে হয় যে বহুলাংশেই কমে উঠবে। আমি আমার অধিকার সম্পর্কে কথা বলতে পারবো না, কারণ আমি মেয়ে, আমার লজ্জা পাইতে হবে, আমার সমাজের কথা ভাবতে হবে, আমার পরিবারের কথা ভাবতে হবে, আমার সব সময় মাথাটা নত করেই থাকতে হবে, কারণ আমি একজন নারী। আমাদেরকে বলা হচ্ছে যে আপনি সংশোধন করেন কেন? আপনি আপনার চোখকে কেন সংশোধন করতে পারবেন না? আপনি আপনার বোধকে কেন সংশোধন করতে পারবেন না? আপনি আপনার ঈমানকে কেন সংশোধন করতে পারবেন না? আমাদের দেশে একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। এই ধর্ষণের বিরুদ্ধে আমার রাষ্ট্র কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে নাই। আমরা মনে করি কাঠামোগতভাবে এই রাষ্ট্র ধর্ষণ প্রতিরোধ করতে সক্ষম না। আমাদের সুস্পষ্ট এক দফা ঘোষণা করে দিতে চাই, আসিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আমি ঢাকা মেডিকেলে যাই ব্লাড দেওয়ার জন্য, কিন্তু আইসিইউর সামনে আমাদের সবার মাঝখানে আগে সচেতনতা তৈরি করতে হবে। আর এই সচেতনতা তৈরি করার মূল যে জায়গা, সেটা হচ্ছে আমাদের পরিবার। আমাদের পরিবারের আমাদের মা বাবা ভাই বোন যদি আমাদেরকে এই শিক্ষাটা দেয় যে হচ্ছে তুমি যদি কোনো ধরনের হেনস্থার শিকার হও, কোনো ধরনের ব্যাড টাচের শিকার হও, কোনো ধরনের ইভটিজিংয়ের শিকার হও, তাহলে হচ্ছে তুমি আমাদেরকে জানাবা, এবং ওইটার প্রেক্ষাপটে হচ্ছে আমরা স্টেপ নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের রকি নামের একজন বলে যে ব্লাড দেওয়ার প্রয়োজন নেই, ডোনার আছে। তখন আমি তাকে বারবার বলি আমি চলে এসেছি, আমি ব্লাড দিব। সে বলে আমাদের পুরুষ ডোনার আছে, আপনার দিতে হবে না। আমি তাকে বলি পুরুষ নারী এখানে কিসের ভেদাভেদ, আমি ব্লাড দিব। তখন সে বলে যে আমি একজনকে কনফার্ম করেছি, ব্লাড দিতে হবে না। পরবর্তীতে রিপ্তি আপু বলে যেহেতু একটা ছোট্ট প্রাণ, একটা শিশু আসিয়ার জীবন আশঙ্কাজনক, তাহলে কেন আমরা অপেক্ষা করবো আপনার ডোনারের জন্য? এখনই ব্লাডটা নেন আপনারা। কিন্তু রকি সেখানে, যে রকি ভাই আছে, সে সেখানে বাধা দেয়। সে বলে আপনারা চলে যান, ব্লাড দিতে হবে না। তারপরে রিপ্তি আপু আমাকে সরিয়ে তাকে রিকোয়েস্ট করে যে ওকে ব্লাডটা দিতে দেন, এটা একটা মানুষের জীবনের ব্যাপার। তখন সে বলে, তাকে বলে আমি এখন মামলা নিয়ে কাজ করছি, মামলা সংক্রান্ত কাজ করছি, আপনাদের চিন্তা করতে হবে না, আমাদের ডোনার আছে। কিন্তু সেখানে সেই মুহূর্তে কোনো ডোনার উপস্থিত হয়নি। একজন ডক্টর এসে আমাকে ভেতরে নিয়ে যেতে চায়, সেটাও নিতে দেওয়া হয়নি। পরবর্তীতে আমি জানতে পারি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্র দলের একনিষ্ঠ কর্মী। আমার তার কাছে প্রশ্ন, আমার ছাত্র দলের কাছে প্রশ্ন, যেই প্রাণটা আশঙ্কাজনক অবস্থায় আছে, আমার যে বোনটা জীবনের সাথে লড়াই করছে, আপনারা কি তাদের সাথে রাজনীতি করতেছেন?